এটি কোনো দলীয় সরকার নয়, কিন্তু মাঝে মাঝে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত কিছু আচরণ করেন, আমরা বিস্মিত হই এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে অবশ্যই তাদেরকে বিরত থাকতে হবে। রাজনৈতিক বক্তব্য দিতে হলে ওখান থেকে বের হয়ে এসে দেন, ওখানে থেকে নয়। রাজনীতি করার আপনার অধিকার আছে, যেমন অধিকার আমার আছে, কিন্তু একটি দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অংশ হয়ে যদি কেউ রাজনীতি করেন, এটা জাতি মেনে নেবে না, এটা জাতি চায় না। এই সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। এই জাতি একটি নিরপেক্ষ, সুষ্ঠু, বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এক্ষেত্রে অনেকেই তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, আমরাও আমাদের দৃষ্টিভঙ্গি জনগণের সামনে তুলে ধরেছি। আমরা বলেছি অবশ্যই নির্বাচনটি সুষ্ঠু এবং বস্তুনিষ্ঠ হতে হবে। এই সুষ্ঠুতা এবং বস্তুনিষ্ঠতার স্বার্থে কতিপয় সংস্কার অবশ্যই সাধন করতে হবে। এ বিষয়ে আমরা আমাদের সুপারিশমালা সংশ্লিষ্ট কমিশনগুলোর কাছে আমরা পেশ করেছি। তারা আমাদের সাথে বসা শুরু করেছেন, আরও সিরিজ অফ মিটিং আমাদের সাথে তাদের হবে। এর মধ্য দিয়ে আমরা আশা করি আমাদের মতো অন্যান্য দলের সাথেও তারা বসছেন, একটা সুন্দর সমাধান এখান থেকে বের হয়ে আসবে। আমরা সকল দলের প্রতি আহ্বান জানাবো, রাজনীতি নিজের জন্য নয়, রাজনীতি দেশ এবং জনগণের জন্য। তাই দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থকে সামনে রেখে আমরা যেন সংস্কার কাজে মন খুলে আমরা সহযোগিতা করি। আমরা যত বেশি সহযোগিতা করব, তত বেশি জাতি উপকৃত হবে, ততটাই আগামী নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দর হবে। আর এখানে যদি সহযোগিতার কোনো ঘাটতি হয়, তাহলে সব কিছু চ্যালেঞ্জে পড়ে যাবে, অনিশ্চিত হয়ে যাবে। আমরা চাই না জাতীয় জীবনে আরেকটা অনিশ্চয়তা আসুক। ইতিমধ্যে আমরা এও বলেছি যে অবশ্যই পারপিটেটর যারা, অপরাধী যারা, তাদের বিচারটাও দৃশ্যমান হোক, জাতি এটা দেখতে চায়। এই স্বল্প সময়ে সব বিচার করা সম্ভব নয়, এটি আমরাও বুঝি, কিন্তু কিছু বিচার তো করতে হবে জাতির মনে আস্থা তৈরির জন্য। প্রধান যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায়নে দৃশ্যমান কিছু জাতির সামনে অবশ্যই উপস্থাপন করতে হবে। সরকারের চেষ্টায় আমরা তাদের নিয়ত দেখা আমাদের দায়িত্ব না, কিন্তু দুর্বলতা আমরা লক্ষ্য করি। আমরা আরও গতি চাই, তারা আরও বেশি তৎপর হয়ে এই কাজটা সম্পন্ন করবেন, এটা আমরা দেখতে চাই। যদি এদের বিচার হয়, তাহলে আগামী নির্বাচনেও কালো টাকা এবং পেশি শক্তির যে প্রভাব, সেইটা খাটানোর দুঃসাহস হয়তো বা কেউ দেখাবে না। কিন্তু বিচার যদি না হয়, এর আশঙ্কা তো থেকেই যাবে। সম্মানিত ভাইয়েরা, আমরা এই নির্বাচনকে অর্থবহ করার জন্যে এবং জনমতের শতভাগ প্রতিফলন ঘটানোর জন্যে আমাদের দেশের পবিত্র পার্লামেন্টকে কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট করার জন্য, পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব থেকে মুক্ত করার জন্য আমরা বলেছি পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে। বিশ্বের ৬২ দেশ এটা অনুসরণ করে এবং বেশিরভাগ দেশ হচ্ছে উন্নত দেশ বলে যারা পরিচিত, তারা সুফল পেয়েছে। এটা যারা একবার শুরু করেছে তারা আর বাদ দেয়নি। আমরা ট্রেডিশনাল নির্বাচন পদ্ধতি দেখে আসছি, তার মাধ্যমে সংসদের ভিতরে আইন প্রণেতা হিসাবে এমন এমন ব্যক্তিরাও যান, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে পারি, মেয়ের লেখা স্ক্রিপ্টও যারা পড়তে পারেন না তারাও সেখানে ঢুকেন সংসদ সদস্য হিসাবে। তারা কি আইন রচনা করে বাংলাদেশের মানুষকে দিবেন? তারা কোন আইনটির সংস্কার সাধন করার মতো এবিলিটি রাখেন? তারা হয়তো অন্য কাজের জন্য স্ব ক্ষেত্রে তারা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই জায়গাটা তো আইন প্রণয়নের জায়গা, আইন সংস্কারের জায়গা। এই জায়গাটায় অবশ্যই ওরকম ক্যাপাসিটি যাদের আছে তাদেরই যাওয়া উচিত। অতি সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিটি নামে একটা কমিটি প্রধান উপদেষ্টা বরাবরে তাদের সুপারিশমালা সাবমিট করেছে। আমরা বিস্মিত হয়েছি। আমাদের বিদ্যমান কালচার, তাহজিব, তামাদ্দুন এর সম্পূর্ণ বিপক্ষে গিয়ে তারা কিছু সুপারিশমালা এনেছেন। এগুলা বিবেচনা করার তো প্রশ্নই ওঠে না। এরকম বিষয় যদি সমাজে কখনো ভুল কমেও ঢুকে পড়ে, তাহলে সামাজিক ব্যবস্থা একদম তছনছ হয়ে যাবে।
আমাদের একটা পারিবারিক সুন্দর ব্যবস্থা আছে, সেই ব্যবস্থায় চরম আঘাত আসবে। শুধু তাই নয়, তাদের কিছু কিছু সুপারিশ আল্লাহর বিধানের বিপক্ষে দাঁড়িয়ে তারা পেশ করেছে। তাদের এই সুপারিশ গ্রহণ করলে কোরআন পরিবর্তন হয়ে যাবে, অথচ আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলেছেন, নাজিল করেছে আমি, রক্ষাও করব আমি, এখানে একটা হরফ নোক্তাও কেউ পরিবর্তন করার দুঃসাহস যেন না দেখায়। আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু এই তত্ত্বে বিশ্বাসী না। তারপরে এটি বাস্তবতা, বাংলাদেশের 90% ঊর্ধ্বে মানুষ হচ্ছে মুসলমান। এ মুসলমানের দেশে কিভাবে এই ধরনের একটা কমিশন কাণ্ডজ্ঞানহীন এই সমস্ত প্রস্তাবনা নিয়ে আসতে পারে, আমরা বিস্মিত। আমরা বলছি না তাদের সুপারিশমালায় সব কিছুই খারাপ, ভালো যদি থাকে সেটা তো আছেই, কিন্তু কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখনো? এই জন্য আমরা ওই রিপোর্ট প্রত্যাখ্যান করিনি, আমরা ওই কমিটিকে প্রত্যাখ্যান করেছি। ওই কমিটিই বাতিল করতে হবে। কমিটি শেষ তো রিপোর্টও শেষ। যদি এই সংক্রান্ত কোনো সংস্কার কমিটি গঠন করতে হয়, তাহলে রিয়েলি যারা নারী সমাজের প্রতিনিধিত্ব বাংলাদেশে করেন তাদেরকে সম্পৃক্ত করে অগ্রাধিকার দিয়েই কমিটি গঠন করতে হবে। এর বাইরে কোনো কমিটি গঠন করলে এটা কোনো কাজের কাজ হবে না এবং এটা ফাংশন করবে না। সরকারকে এই মেসেজ ইতিমধ্যেই দেওয়া হয়েছে, আশা করি তারা বুঝতে পেরেছেন এবং তারা সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন, এটা আমরা আশা করতে চাই। সরকারের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন বারবার, একাধিকবার, এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। 6 মাসের একটা রেঞ্জ। এখানে আমাদের দেশের আবহাওয়া এবং কিছু পারিপার্শ্বিকতার ব্যাপার আছে। ফেব্রুয়ারির শেষ এবং মার্চের 3 ভাগের 2 ভাগ সময় জুড়ে রোজা থাকবে, তারপরে ঈদ থাকবে। এই সময়টা কোনো নির্বাচন সম্ভব নয়। সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয় এবং যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য 2টি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস রোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। কারণ এরপরে আবার কুরবানি আছে, এরপরে ঝড় বৃষ্টি, বাদল, বন্যা, দুর্যোগ, এগুলো আমাদের জাতীয় জীবনের অংশ। তখন একটা অর্থবহ নির্বাচন করা চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে। এই জন্য এই বিষয়গুলা সংশ্লিষ্ট পক্ষকে বিবেচনায় নেওয়ার জন্য আমরা আহ্বান জানাব। 5 তারিখের পরিবর্তনের পর শহীদদের রক্ত, পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মানের দাবি ছিল যে রাজনৈতিক দলগুলো তাদের সহকর্মীদেরকে সকল ধরনের সামাজিক অপকর্ম থেকে সুরক্ষা দেবে এবং এর মাধ্যমে জাতি সুরক্ষা পাবে। কিন্তু দুঃখজনকভাবে এই কাজটি আমরা সম্পন্ন করতে পারিনি। কোনো দল সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন তাদের নিজেদের সহকর্মীদেরকে সামাল দিতে। এই জন্য যেখানেই যাই এখন শুনতে হয় রেট আগের চেয়ে বেশি। কেন রে ভাই, রেট আগের চেয়ে বেশি হবে? রেটই তো থাকবে না, টাকার কথা না। সর্বত্র এই কথা শুনতে হচ্ছে কেন? এমনকি এও শোনা যায় চিহ্নিত অপরাধীদেরকে ধরে পুলিশ থানায় আসতে পারে না, তার আগে তদবিরকার থানায় চলে আসে। এই দ্বারা বন্ধ করতে হবে। মানুষকে বোকা মনে করার কোনো কারণ নেই। স্বয়ং জামাতে ইসলামের লোকেরাও যদি এটা করে, মানুষ জামাতে ইসলামকে ঘৃণা করবে। এ কাজ যারাই করবে তাদেরকে মানুষ ঘৃণা করবে, অবশ্যই ঘৃণা করবে। মানুষের ঘৃণা নিয়ে কেউ মানুষের সমর্থন অর্জন করতে পারবেন না। মানুষের সমর্থন পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, সামাজিক অপকর্ম থেকে বিরত থাকতে হবে। এটা নির্দিষ্ট কোনো দলের জন্য এই কথা আমার নয়, এটা সকলের জন্য, আমার নিজের জন্য। এটা এতটুকু সম্মানবোধ যদি আমরা না দেখাতে পারি, তাহলে আমরা কি রাজনীতি করি এ প্রশ্ন তো উঠবেই। কার জন্য রাজনীতি করি এই প্রশ্ন তো উঠবেই। আমার কর্মকাণ্ডের কারণে, আমার দলের কর্মকাণ্ডের কারণে
যদি নির্বিশেষে সমস্ত জনগণ ভুক্তভোগী হয়, এ কিসের রাজনীতি? এই রাজনীতির অবসান চাই আমরা বাংলাদেশ একটি ধনী দেশ নয়, বাংলাদেশ একটা ভুক্তভোগী দেশ। গত 15.5 বছর সহ স্বাধীনতার পর থেকে যারা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করেছেন, এদের সকলের শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করতে হবে এবং লুণ্ঠিত লন্ডার্ড মানি যেগুলো, পাচারকৃত অর্থ যেগুলো, সেগুলা দেশে ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখনো বাংলাদেশের ভল থেকে ডাকাতি হয়ে যাওয়া টাকা আমরা ফেরত পাইনি, সেগুলোও ফেরত আনতে হবে। আমরা বিশ্বাস করি এগুলোর সাথে রাজনীতির কালো হাত ছিল, নইলে এত বড় বিপদ জাতির ঘটতে পারে না। যেটা কোনো বক্তব্য মতে, বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে বাংলাদেশ থেকে গত 15.5 বছরে 22 লক্ষ কোটি টাকা এখান থেকে পাচার হয়েছে, 26 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমরা চাই প্রত্যেকটি টাকা ফিরে এসে রাষ্ট্রের কোষাগারে যোগ হোক এবং জনকল্যাণে সেটা ব্যয় হোক।